ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি রিশমিতা তাসমিম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমাদের সবাইকে এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের আজকের পাঠের বিষয় হলো অধ্যায় 5, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। এই অধ্যায় থেকে আজকে আমরা দুটো পাঠ নিয়ে আলোচনা করব। সেগুলো কি কি? প্রথমটি হলো পাঠ 44, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, এবং পাঠ 45, শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব। আগের ক্লাসগুলোতে আমরা অধ্যায় 4 শেষ করেছি, অর্থাৎ স্প্রেডশিটের ব্যবহার, সেটার কিছু গাণিতিক কাজ এবং অন্যান্য বিষয় নিয়ে। তো আজকে থেকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করছি, যেটি হলো অধ্যায় 5। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটু আলোচনা করব ইন্টারনেট ও প্রযুক্তির উন্নয়ন নিয়ে। আমরা সবাই এখন ইন্টারনেটের সাথে সংযুক্ত এবং অবশ্যই সবাই পরিচিত। একটা সময় ছিল যখন হয়তো ইন্টারনেটটা একটি বিলাসিতার মতো ছিল, কিন্তু এখন বর্তমান যুগে ইন্টারনেট আমাদের একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রতিদিনের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে, প্রতিটি কাজে আমরা ইন্টারনেটের ব্যবহারগুলো দেখতে পাই। এবং এই ইন্টারনেট আমরা ব্যবহার করছি যেসব ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ কোনো না কোনো একটি ডিভাইস ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো এই ইন্টারনেট ব্যবহারের জন্য আমাদের কি দরকার? বিভিন্ন রকম ডিভাইস দরকার, এবং এই ডিভাইসগুলাই দিনে দিনে এবং প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে কিভাবে অগ্রগতি হয়েছে সেটা নিয়ে আজকে এখন আমরা একটু দেখব। প্রথমেই ছিল সেটি হচ্ছে কম্পিউটার। একদম শুরুর দিকে আমরা মূলত কম্পিউটার ব্যবহার করে, বা যেটাকে আমরা ডেস্কটপও বলে থাকি, যে বড় পার্সোনাল কম্পিউটার ছিল, সেই ধরনের কম্পিউটার ব্যবহার করে আমরা ইন্টারনেটের সাথে প্রথমে সংযুক্ত হই। এরপর যুগের পরিবর্তন হয়, প্রযুক্তি আরও উন্নত হয়। এরপর সেই কম্পিউটার আরও ছোট হয়ে সংক্ষিপ্ত আকারে আসে ল্যাপটপ। ল্যাপটপে কি সুবিধা ছিল? এটা হচ্ছে আমরা যে কোনো জায়গায় আমাদের সাথে নিয়ে যেতে পারি, বা এটার জন্য কোনো নির্দিষ্ট জায়গায় এটাকে সেট আপ করে ওখানে বসে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আমি যে কোনো জায়গায় বসে যে কোনোভাবেই আমি ল্যাপটপ ব্যবহার করতে পারছি। তো কি হচ্ছে, এইভাবে প্রযুক্তি উন্নত হয়ে আমাদেরকে জিনিসটা আরও মোবিলিটি এনে দিয়েছে, অর্থাৎ যে কোনো জায়গায় আমরা কাজ করতে পারছি বা ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারছি। এরপর আরও উন্নয়ন হওয়ার পরে আসে নোটবুক। নোটবুকগুলো হলো মূলত ল্যাপটপই, তবে আরও ছোট কিছু ভার্সন বলতে পারি আমরা। অর্থাৎ নোটবুকটি হচ্ছে ল্যাপটপ থেকেও আরও ইজিয়ার টু ইউজ। এটা আরও একটু ছোট এবং আরও হালকা হয়ে থাকে, তাই এটা যে কোনো জায়গায় আমরা ব্যাগে করে ক্যারি করতে পারি আরও সহজভাবে। এরপরে প্রযুক্তির উন্নতিতে আসে ট্যাব অথবা প্যাড, বা আইপ্যাডও বলা হয়। ট্যাবগুলো আমরা সবাই দেখেছি, এগুলো হচ্ছে বড় চারকোনা বা আয়তাকার আকৃতির হয়ে থাকে। এগুলো হচ্ছে ল্যাপটপ থেকেও ছোট হয়ে আসলো। এগুলো দেখা যায় আমরা হাতে ইউজ করছি, বা ছোট একটি পার্সে করে আমরা যে কোনো জায়গায় যেতে পারছি। খুব সহজে আমরা এই ডিভাইসটা ইউজ করতে পারি। এবং সর্বশেষ বর্তমানে আমরা যেটা সবচেয়ে বেশি দেখি সেটি হলো স্মার্টফোন। আজকাল প্রায় সবার হাতেই স্মার্টফোনের আমরা ব্যবহার দেখে থাকি, এবং এই স্মার্টফোনে দেখা যাচ্ছে সেই পুরনো কম্পিউটারের আমরা যেই কাজগুলো করতাম সেই সব কাজই এই স্মার্টফোনে করা যাচ্ছে। ইন্টারনেটের সাথে সংযুক্ত হয়ে আমরা যে কোনো জায়গার সাথে যোগাযোগ করতে পারছি। যে কোনো ফাইল আদান প্রদান হোক বা ইমেইল হোক, যে কোনো ধরনের কাজ হোক, সেটা অফিসিয়াল হোক বা ব্যক্তিগত কাজ হোক অথবা বিনোদনের কাজ হোক, যেটাই হোক না কেন ইন্টারনেটের মাধ্যমে যেটাই আমরা করতে যাই সবই আজকাল স্মার্টফোনের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমরা খুব সুন্দরভাবে এই কিভাবে প্রযুক্তির উন্নয়নটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথমে ছিল কম্পিউটার, এরপরে আসলো ল্যাপটপ, এরপরে নোটবুক, এরপর ট্যাব, এবং সবশেষে স্মার্টফোন। এবার আলোচনা করব ইন্টারনেট সার্ভিস নিয়ে। অর্থাৎ
ইন্টারনেট সার্ভিসটা আমরা কিভাবে পেয়ে থাকি বা কী ধরনের সার্ভিস আমরা ব্যবহার করে থাকি। আজকাল প্রতিটি মানুষই স্মার্টফোনের সাহায্যে ইন্টারনেটের সাথে সংযুক্ত। তো আমরা একটু আগে যেটা বলেছিলাম যে স্মার্টফোন আবিষ্কারের ফলে কি হয়েছে, প্রত্যেকটি মানুষই এখন হাতে হাতে তাদের হাতের মুঠোয় ইন্টারনেটের জগৎটাকে বহন করতে পারছে। তাহলে স্মার্টফোন দিয়েই সে সব ধরনের ইন্টারনেটের সব ধরনের সুযোগ সুবিধার সাথে সংযুক্ত থাকতে পারছে। এমনকি প্রায় সকল প্রতিষ্ঠানেই তারবিহীন ইন্টারনেট সার্ভিস থাকে, যা সবাই আমরা ওয়াইফাই হিসেবে জানি। সকল প্রতিষ্ঠানেই দেখা যায় ওয়াইফাই এর মাধ্যমে সব ডিভাইসগুলোকে ইন্টারনেটে কানেক্ট করা হয় এবং এক্ষেত্রে আমাদের তারেরও প্রয়োজন হয় না, কারণ এটা একটি তারবিহীন ইন্টারনেট সার্ভিস। শুধু প্রতিষ্ঠান নয়, আজকাল আমরা বাসা বাড়িতেও ওয়াইফাইটা বহুলভাবে ব্যবহার দেখে থাকি। এভাবেই পৃথিবীর প্রায় সব উন্নত দেশই ইন্টারনেটের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে থাকে, কারণ এখনকার যুগ হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। এখন সবকিছু পৃথিবীর প্রতিটি দেশই প্রত্যেকের সাথে কনস্ট্যান্টলি সার্বক্ষণিকভাবে সংযুক্ত থাকছে। তাদের বিভিন্ন কাজের জন্য যোগাযোগ করতে হচ্ছে, বিভিন্ন জিনিসপত্রের আদান প্রদান হচ্ছে। তো এই কারণে ইন্টারনেট আমাদের এই কাজটা সহজ করে দিয়েছে। এখন আলোচনা করব দৈনন্দিন কাজে ইন্টারনেটের ব্যবহার নিয়ে। আমরা প্রতিদিনের জীবনটাকে যে লিড করছি, প্রতিদিন ঘুম থেকে উঠছি, আমরা কাজে যাচ্ছি, কাজ থেকে ফিরে বাসায় আসছি, কোনো বিনোদনের কাজ করছি বা যেটাই করি না কেন, সব কিছুর সাথেই আমরা ইন্টারনেটের ব্যবহারটা লক্ষ্য করে থাকি। যেমন সকালে উঠেই আমরা আগে খবরের কাগজ পড়তাম, তো এখন দেখা যায় এই যে কাগজের খবরটা ছিল নিউজ পেপার, যেটা বাসায় আমরা আগে দেখতাম পড়তাম, এটার ব্যবহার দিন দিন একেবারেই কমে যাচ্ছে এখন, কারণ সবাই ইন্টারনেটেই খবরের কাগজ পড়তে পারে। এমনকি আগে হয়তো প্রতিটি বাসায় একটি বা খুব বেশি হলে দুটি খবরের কাগজ আমরা রাখতাম, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে আমি একটি দুটি নয়, আমি যদি চাই যতগুলো খবরের কাগজ আছে সবগুলোই আমি খুবই সহজে পড়তে পারছি। তো প্রথমে আমার দিনটি আমরা শুরু করছি এই ইন্টারনেটের ব্যবহার দিয়ে। এরপর ইন্টারনেটে রেডিও টেলিভিশন দেখছি। আজকাল রেডিও শুনতে আর আলাদা কোনো ডিভাইস লাগে না, প্রত্যেকের স্মার্টফোনেই রেডিওর অ্যাপটি থাকছে, সেই অ্যাপ ব্যবহার করে আমরা রেডিও শুনতে পারি। অথবা ইন্টারনেটেও আজকাল সব রেডিও স্টেশনের আলাদা চ্যানেল থাকে, সেখান থেকেও আমরা শুনতে পারি। একইভাবে টেলিভিশনও দেখা যায় আর আগের মতো কেবল চ্যানেলের প্রয়োজন হয় না, আমরা ইন্টারনেটে বিভিন্ন চ্যানেল সাবস্ক্রিপশন করে সেগুলো দেখতে পাচ্ছি। এরপর আমরা কি করছি, ঘুম থেকে ওঠার পর হয়তো কাজে যাচ্ছি, সেই কাজে যাওয়াটা কিভাবে হচ্ছে, সেক্ষেত্রেও গাড়িতে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। যদিও হয়তো প্রতিদিনের কাজে যাওয়ার সময় আমরা জিপিএসটা ব্যবহার করি না, তবে আমরা যদি কোনো অচেনা জায়গায় যাই, তো ধরা যাক আমরা সেখানে আগে কখনো যাইনি, তো নতুন আমরা এই ঠিকানাটা যেতে চাচ্ছি, সো সেই ঠিকানাটা আমরা যদি জিপিএস সিস্টেমে ইনসার্ট করে দেই, তখন দেখা যায় কি সে অটোমেটিক আমাকে ডিরেকশন দিতে থাকে যে এখন এত মিটার পর বামে যেতে হবে, এত মিটার পর ডানে যেতে হবে বা সোজা যেতে হবে। এই জিনিসগুলো এখন আমাদের অনেক সহজ হয়ে গেছে। আগে যেখানে রাস্তায় আমরা থেমে থেমে সবাইকে জিজ্ঞেস করে হয়তো আমাদের যেতে হতো, এখন জিপিএস ব্যবস্থার কল্যাণে কি করতে পারছি, আমরা নিজেরাই জাস্ট ঠিকানাটি দিয়ে ওই জায়গায় যেতে পারছি। এরপর কর্মক্ষেত্রেও ইন্টারনেটের ব্যবহার লক্ষ্য করা যায়। আজকাল প্রতিটি কর্মক্ষেত্র, সেটাই যত বড় প্রতিষ্ঠান হোক বা ছোট প্রতিষ্ঠান হোক, সব প্রতিষ্ঠানেই ইন্টারনেটের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন তোমরা যদি তোমাদের স্কুলের কথাই ভাবো, এই প্রতিষ্ঠানেও দেখা যায় কি হয়, প্রত্যেকে যখন শিক্ষকরা বা কর্মচারীরা যারাই আসেন, ওনারা একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিনে পাঞ্চ করে তাদের টাইমটা ইনপুট দিয়ে রাখে যে কে কতটার সময় আসছেন, কতটার সময় যাচ্ছেন। এছাড়াও তোমাদের রেজাল্ট তৈরি হচ্ছে, সেই মার্কসগুলো আমরা কি করছি, ইন্টারনেটের একটি সার্ভারে আপলোড করছি, যাতে এটি সেখানে স্টোর হয়ে থাকে।
তো সেরকমই এরকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান পর্যন্ত, ব্যাংক বলো বা যে কোনো বিশাল ফ্যাক্টরি হোক, সবাই ইন্টারনেটটি ব্যবহার করছে। এরপর ইমেল আদান প্রদান, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্টারনেটের ব্যবহার। এখন প্রতিটি কাজেই আমাদের ইমেইলের আদান প্রদান করার প্রয়োজন হয়, সেটা যে কোনো ব্যবসায়িক কাজে হোক বা ব্যক্তিগত কাজের ক্ষেত্রেও আমরা আমাদের বিভিন্ন ইম্পর্ট্যান্ট ফাইল বা যে কোনো ধরনের তথ্য ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারি। এরপর আছে ভিডিও কল বা কনফারেন্স করা। এখন দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই ভিডিও কল। আমরা দেখা যায় অনেক সময় আমাদের আত্মীয় স্বজন অনেকেই দেশের বাইরে থাকে, এক সময় ছিল তাদের সাথে যোগাযোগ করাটা অনেক কঠিন। চিঠির মাধ্যমে আমাদের একটি চিঠি পাঠালে অনেক দিন অপেক্ষা করতে হতো, কিন্তু এখন আমরা সেকেন্ডের মধ্যেই ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কল করে শুধু যে তাদের সাথে কথাই বলছি তা নয়, আমরা সাথে সাথে তাদের দেখতেও পাচ্ছি। এরকম ব্যক্তিগত কাজ ছাড়াও অফিসিয়াল কাজেও দেখা যায় অনেক সময় বড় বড় কোম্পানিগুলো যাদের দেশের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে, তো তারা যদি সব ব্রাঞ্চ ম্যানেজারদের নিয়ে একটি মিটিং করতে চায়, তাদের এক জায়গায় একত্রিত হওয়ারও এখন প্রয়োজন হয় না। একটি কনফারেন্স কলের মাধ্যমে খুব সহজেই তারা একসাথে একত্রিত হয়ে মিটিংগুলো করে ফেলতে পারে। তো এভাবে আমাদের দৈনন্দিন কাজের প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ইন্টারনেট ওতপ্রোতভাবে জড়িত। সেই সকাল থেকে ঘুম থেকে ওঠা শুরু করে আমাদের দিনের শেষ পর্যন্ত সব কাজেই ইন্টারনেটের ব্যবহার রয়েছে। এখন আমরা আলোচনা করি বিনোদনের ক্ষেত্রে কিভাবে ইন্টারনেট আমাদেরকে সাহায্য করছে। তো বিনোদনের ক্ষেত্রেও দেখা যায়, প্রথমে বলতে পারি যে ইন্টারনেটে এখন ই বুক পড়া সম্ভব। যারা নাকি গল্পের বই পড়তে পছন্দ করো, তোমরা যদি তোমাদের পক্ষে এতগুলো বই কেনা সম্ভব নাও হয়, আমরা অনেক সহজেই ইন্টারনেট থেকে ই বুকগুলো ডাউনলোড করে সেটা পড়তে পারি। শুধু যে গল্পের বই তা নয়, তোমাদের যে বোর্ড বইগুলো আছে অর্থাৎ যে সকল সাবজেক্টের বই, সেটা আমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারি। আমাদের গভর্নমেন্টের যে এনসিটিভি ওয়েবসাইটটি আছে সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। এই বিষয়ে আমরা সামনে আরও আলোচনা করব। তো বিনোদনের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ইন্টারনেটে আমরা ই বুক পড়তে পারি। এছাড়াও বিভিন্ন চলচ্চিত্র, ছবি, গান ইত্যাদি ডাউনলোড করে দেখা। এখন আর আমাদেরকে আগের মতো সিডি বা ডিভিডি বারবার না কিনে আমরা ফ্রিতেই খুব সহজেই ইন্টারনেট থেকে এগুলো ডাউনলোড করে দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এমনকি যদি তোমার ইন্টারনেটের ব্যান্ডউইথ বা ইন্টারনেট স্পিড ভালো হয়, সেক্ষেত্রে আমরা ডাউনলোড না করে সরাসরি স্ট্রিম করেও এটা দেখতে পারি। এরপর কম্পিউটারে অনলাইন গেম খেলা। আজকাল বিভিন্ন ধরনের গেম তৈরি হয়েছে যেগুলো অনলাইনে বাচ্চারা খেলছে। এমনকি শুধু একলা নয়, দেখা যায় অনলাইনে ইন্টারনেটের কানেক্টেড হয়ে অনেকেই বন্ধুরা একসাথে মিলে একটি গেম খেলছে বা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করছে। তো এই ধরনের কম্পিউটার গেমগুলোও এখন খুবই সহজে ইন্টারনেটে আমরা খেলতে পারি। তো বিনোদনের ক্ষেত্রেও ইন্টারনেটের আমরা ব্যাপক ব্যবহার লক্ষ্য করছি। এরপর আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অন্যের সাথে কথা বলা, ছবি ভিডিও বিনিময় করা। আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া যেটাকে বলা হয় এর সাথে সম্পৃক্ত। অনেক ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ফেসবুক, টুইটার বা হোয়াটসঅ্যাপ, যে কোনোটাই বলি না কেন। এই সব সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদেরকে একে অন্যের সাথে আরো কাছে নিয়ে এসেছে। আমরা এখন খুব সহজেই একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারছি, কথা বলতে পারছি, ভিডিও দেখে কথা বলতে পারছি, বিভিন্ন ছবি শেয়ার করতে পারছি একে অন্যের সাথে। তো এই জিনিসটা আমাদের একটি আনন্দের খোরাক যোগাচ্ছে। সো এটাকেও আমরা একটি বিনোদনের মাধ্যম বলতে পারি। এখন আমাদের জীবনে ইন্টারনেট কিভাবে প্রভাব বিস্তার করছে। ইন্টারনেটের যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যাপক ব্যবহার রয়েছে। তো এই ব্যবহারটা
আমাদের জীবনেও অনেক প্রভাব বিস্তার করছে, কারণ আমরা এখন ইন্টারনেটের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি। দেখা যায় আমরা যদি সারাদিনে 5 মিনিটের জন্য ইন্টারনেট থেকে দূরে থাকি, আমাদের মনে হয় যে আমরা একটি বিচ্ছিন্ন অবস্থায় চলে এসেছি। তো এতটাই আমরা ইন্টারনেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছি। তো এই কারণে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে আমরা যেন বাস্তব জগতের বিনোদন, খেলাধুলা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার ইত্যাদি থেকে বিচ্ছিন্ন হয়ে না যাই। তাই অতিমাত্রায় ইন্টারনেটের ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা যেন ইন্টারনেটের পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে, আমাদের পরিবারের যারা আছে বা বন্ধুরা যারা আছে, তাদের সাথে আমাদের কথা বলা, দেখা করা, তাদের সাথে সময় কাটানোর ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এবার একটু আলোচনা করি শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেট কি ভূমিকা রাখছে। বর্তমানে এনসিটিভির ওয়েবসাইটে সকল বই ই-বুক আকারে ডাউনলোড করা যায়, যেটা আমরা একটু আগে বলছিলাম যে এনসিটিভি হলো গভর্নমেন্টের একটি ওয়েবসাইট, যেখানে শিক্ষামূলক সব ধরনের বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে। সেখান থেকে যদি কোনো কারণে তোমাদের কোনো বই হারিয়ে যায় বা তোমরা খুঁজে না পাও, সেক্ষেত্রে এনসিটিভির ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের সেই শ্রেণী অনুযায়ী বইটি ইচ্ছা করলে ই-বুক আকারে ডাউনলোড করতে পারবে। এরপর জেএসসি সহ সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট এখন ইন্টারনেটেই পাওয়া যায়। আগের মতো আর আমাদেরকে প্রতিষ্ঠানে গিয়ে অপেক্ষা করে দেখতে হয় না। আমরা ইন্টারনেটে আমাদের রোল, রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করেই আমরা সব ধরনের বোর্ড পরীক্ষার রেজাল্ট জানতে পারি। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির কাজও আজকাল ইন্টারনেটে করা যায়। যে ভর্তির যে কাজগুলো হয়ে থাকে, যেমন ভর্তি ফর্ম ফিল আপ করা, টাকা জমা দেওয়া, এগুলো অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান এখন ইন্টারনেটের মাধ্যমে করে থাকে। বিশেষ করে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখন মূলত ইন্টারনেটেই ভর্তি কার্যক্রমগুলো করে থাকে। এরপর পড়াশোনা বিষয়ক কোনো বিষয় জানতে চাইলে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রশ্ন করলে তোমরা সেগুলোর উত্তরও জানতে পারবে। এরকম অনেক ওয়েবসাইট থাকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুকে অনেক গ্রুপও অ্যাক্টিভ থাকে, যারা নাকি বিভিন্ন ধরনের শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করে থাকে। ধরো যাক তুমি পড়তে গিয়ে কোনো একটা টপিক বুঝতে পারছো না, তো সেটা নিয়ে তুমি যদি সেসব ওয়েবসাইটে বা গ্রুপে তোমার প্রশ্ন করো, সেখানে দেখা যায় অনেকেই যারা এইটা সমাধান করেছে তারা তোমাকে এসে সেটা সাহায্য করতে পারে। এমনকি এখন বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকায় আমরা বাংলা লিখেও সার্চ করতে পারি। তো পিপিলিকায় আমরা ইচ্ছে করলে বাংলা টাইপ করে খুব সহজেই সার্চ করতে পারছি। এছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় সিমুলেশন ব্যবহার করা হয়। তো সিমুলেশন জিনিসটা কি? সিমুলেশন হলো বাস্তব অভিজ্ঞতার মতোই একটি কৃত্রিম জিনিস তৈরি করা, যেখানে নাকি আমাদের মনে হবে যে আমরা একটি বাস্তব জগতে আছি, কিন্তু সেটা একটি ভেতরে পরীক্ষামূলক একটি অবস্থায় আমাদেরকে সাহায্য করছে। ধরা যাক এখন অনেক দেশে দেখা যায় ড্রাইভিং টেস্ট বা বিমান চালানোর জিনিসগুলো প্রথমেই সরাসরি সত্যি মানে অরিজিনাল বিমানে বা গাড়িতে তাদেরকে দেয়া হয় না। তাদেরকে প্রথমে একটি সিমুলেটেড পরিবেশে অর্থাৎ কৃত্রিম পরিবেশে চালানোর সুযোগ দেওয়া হয়। সেখানে তারা প্রথমে অভ্যস্ত হচ্ছে পরিবেশটা সম্পর্কে এবং নিয়মকানুন সম্পর্কে, এরপর সেখান থেকে সে অরিজিনাল পরিবেশে চালাচ্ছে। তো এতে করে অনেক দুর্ঘটনা কমছে, জিনিসগুলো শেখারও সহজ হয়ে যাচ্ছে। এরপর অনলাইনে বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ের ক্লাস করা। অনেক সময় অনেক বড় ইউনিভার্সিটিগুলো তাদের ক্লাসগুলো অনলাইনে প্রচার করে। দেখা যায় অনেক স্টুডেন্ট থাকে যাদের পক্ষে বিদেশে গিয়ে এত বড় ইউনিভার্সিটিতে পড়া সম্ভব হয় না। তো তখন তাদের জন্য তারা এই ধরনের অনলাইন ক্লাসের ব্যবস্থা করে, যেটা কিনা তারা ঘরে বসেই সেই বিশ্ববিদ্যালয়ের সেই ভালো শিক্ষকদের কাছ থেকে তারা চাইলে লেকচার থেকে শিখতে পারে। বর্তমান পরিস্থিতিতেই অনলাইন ক্লাস যেটা নেওয়া হচ্ছে, তোমরা এখানেই সবচেয়ে বড় উদাহরণ শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের যে ব্যবহার। এই যে এখন আমরা ক্লাসটা করছি, এটা আমাদের একটি বড় উদাহরণ তুমি হিসেবে ধরতে পারো যে এখন যে পরিস্থিতি, যেহেতু কারো পক্ষেই
প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করা সম্ভব না। তো সেই কারণে তোমরা এখন ঘরে বসেই তোমাদের ক্লাসগুলো করতে পারছো। তো আজকে আমরা এখানে পাঠটা শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ক্লাসটা তোমরা এনজয় করেছো। তো এভাবেই তোমরা ক্লাসগুলো করতে থাকো। তোমাদেরকে ছোট কিছু বাড়ির কাজ দিয়ে দিই। অধ্যায় 5-এর এই দুটি পাঠ অর্থাৎ পাঠ 44 এবং 45 থেকে 10টি করে মোট 20টি এমসিকিউ তোমরা লিখবে। সেই সাথে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে। আশা করি তোমরা ক্লাসগুলো তোমরা বাসায় মনোযোগ দিয়ে দেখছো এবং সেখান থেকে শিখছো। তো সেই আশা নিয়ে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।